এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা কি মানুষের থাকার জায়গা হলো? এ বাড়িতে তো শাকচুন্নি ভূত এরা থাকতেও ভয় পাবে, আর তুমি কিনা আমাকে এখানে নিয়ে এলে। শেষে কিনা এমন একটা ভূতের বাড়ি জুটলো কপালে। এই সময় এমন একটা বড় বাড়ি খুঁজে পেয়েছি, এটাই অনেক। এটা না পেলে কি করতাম বলো তো? তার উপর আবার এত কম দামে। আজকাল এরকম কম দামে বাড়ি কোথায় পাওয়া যায়? অনেক মানুষ কোনো আশ্রয় পাচ্ছে না, সেখানে তুমি রাগারাগি করছো। বাড়ি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে বুঝতে কেমন মজা লাগে। তাই বলে এমন একটা বাড়ি? আমার এখানে অনেক ভয় করছে। আমার মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা আছে, তাই এত কম দামে দিয়ে দিয়েছে। এসব কথা এখন বাদ দাও তো, আমার এসব কথা শুনতে একদম ইচ্ছে করছে না। এখন ঘরটা গুছিয়ে নাও, আপাতত আজকের রাতটা এখানে ঘুমাই, কাল সকালে না হয় বাকি কাজ করা যাবে। হ্যাঁ তাই করি। নদী ভাঙনের জন্য যে কোথা থেকে কোথায় এলাম, কোনো রকম তো নিজেদের জীবন আর কটা জিনিস নিয়ে ফিরতে হলো। বলছি যে কোনো খাবার তো রান্না করার ব্যবস্থা নেই, তুমি বরং ঘরটা গুছিয়ে নাও, আমি বাইরে থেকে কিছু আনি, দেখি পারি কিনা। কোনো রকম রাতটা পার করতে হবে। কি এরকম একটা বাড়িতে তুমি আমাকে একা রেখে চলে যাবে? না, তুমি যেখানে যাবে আমাকে নিয়ে চলো। বোকার মতো কথা বলো না তো, এত রাতে তোমাকে কোথায় নিয়ে যাব? কিচ্ছু হবে না, তুমি ঘর গুছিয়ে নাও, আমি এই যাব আর আসবো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এই যা, দোকানটা বন্ধ করে ফেলেছে। একটু আগেই তো দোকানটা খোলা দেখলাম। কি আর করার, একটু সামনে গিয়ে দেখি যদি কোনো দোকান খোলা পাই। কি ধুলো জমে আছে, মনে হচ্ছে এখানে কেউ থাকে না। কি দেখে যে এই বাড়িটা কিনলো কে জানে। এই একটা ঘর পরিষ্কার করতে কত সময় লাগছে, জানি না পুরো বাড়িটা পরিষ্কার করতে আরো কত সময় লাগবে। কে কে দাঁড়িয়ে আছে ওখানে? এখনই তো মনে হলো দেখলাম কেউ দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। এত তাড়াতাড়ি কোথায় গেল? এ বাড়িতে তো কেউ ছিল না। তাহলে এখন কে আসবে? আর আসলেও বা কথা বললো না কেন? আমি কি ভুল দেখেছি? ওই তো অবশেষে একটা দোকানের দেখা পেলাম, ওখান থেকেই কিছু নিয়ে যাই। ও ভাই, খাবার কিছু আছে আপনার কাছে? হ্যাঁ আছে, পাউরুটি বিস্কুট। আচ্ছা দিন। কে ভাই আপনি? এর আগে তো আপনাকে এখানে দেখেছি বলে মনে হচ্ছে না। আমি এই গ্রামে নতুন, নদী ভাঙনের কারণে এই গ্রামে একটা বাড়ি কিনেছি, এখন থেকে এখানেই থাকবো। ও আচ্ছা, তা কোন বাড়ি কিনেছেন? গ্রামের কোনো বাড়ি বিক্রি হবে বলে তো আমি জানতাম না। জমিদারের পুরনো বাগান বাড়িটা কিনেছি। কি বলেন কি ভাই? আর কোনো বাড়ি পেলেন না, শেষে কিনা ওই বাড়ি কিনলেন? কেন ভাই, কি হয়েছে? আপনি এভাবে বলছেন কেন? ওই বাড়ি তো দূরের কথা, ওই বাড়ির আশেপাশেও কোনো মানুষ ঘিরতে পারে না, আর আপনি কিনা ওই বাড়িতেই গিয়ে উঠেছেন। শুনুন, ভালো চান তা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান, না হলে পরে যান নিয়ে ফিরতে পারবেন না। আচ্ছা ভাই, এবার আমি আসি, আমার বউ বাড়িতে একা আছে। লোকটা কি বললো এসব? এ কি সবই সত্যি, নাকি অল্প দামে বাড়িটি কিনেছে বলে হিংসে করছে? তাই হবে হয়তো, আজকালকার যুগে ওসব আছে নাকি? কে দাঁড়িয়ে ওখানে? কে আপনি? কথা বলুন, কে করছেন এখানে? যাই পিছু পিছু গিয়ে দেখি এভাবে ঘোমটা দিয়ে ওদিকে কেন যাচ্ছে, কথাও তো বলছে না। এ কি, তুমি ওই পুকুর পাড়ে যাচ্ছ কেন? এত রাতে পুকুরে কি কাজ? না, কোনো কাজ নেই, একজনকে ঘোমটা দিয়ে ওদিকে যেতে দেখলাম, তাই তার পিছু নিয়েছি। কি সব বলছো? এখানে কেউ ছিল না, তুমি হয়তো একাই হাঁটছো। চলো ঘরে, কাজ না করে ঘুরে বেড়াচ্ছ। কে রে, আমার কাছে আসলি না কেন? এতবার তোকে আসতে বললাম। না, আমি যাব না, যাব না আমি তোমার কাছে। এতবার করে যখন ডেকেছি তখন তোকে আসতেই হবে। আয় বলছি, আয় আমার কাছে। ছাড়ো, ছাড়ো আমার গলা। কি হলো, এমন করে চিৎকার করছো কেন? আর কোথায় যাবে না তুমি? ও, আমি তাহলে স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে ওই মহিলা এসেছিল, আমাকে তার কাছে যেতে বলছে। আমি বলেছি যাব না, আর ও আমার গলা চেপে ধরেছে। তুমি ওসব নিয়ে একটু বেশি ভাবছো, ওসব আর ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এবার ওঠো, না খেয়ে দিন পার করছি, রান্না করো তো কিছু। ওদিকে বড় একটা রান্নাঘর আছে। সে তো আছে, কিন্তু কোনো তো বাজার নেই, বাজার করে নিয়ে আসতে হবে। বেশ, আমি তবে নিয়ে আসছি। ও ভাই, আপনি সেই লোক না যে কাল রাতে আমার দোকানে এসেছিলেন? হ্যাঁ ভাই, আমি সে। আপনারা এখনো এখানে আছেন? এখনো চলে যাননি? জীবনের প্রতি কি আপনাদের কোনো মায়া নেই? কোথায় যাব বলুন, যাওয়ার কোনো জায়গা নেই জন্য তো এখানে এসেছি। আর কোনো সমস্যা তো এখনো হয়নি, যদি হয় তখন না হয় ভেবে দেখব। যা ভালো বুঝেন করুন। এই যে বাজার নিয়ে এসেছি, যাও দেখি, এবার রান্নাটা বসিয়ে দাও দেখি। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ততক্ষণে বাড়ির সামনের দিকটা একটু পরিষ্কার করে ফেলো। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ এই বাড়ি না। কাল এসে একদম ভালো লাগছিল না,
এখন অনেক ভালো লাগছে। বেশ বড় আর খোলামেলা বাড়ি। এমন বাড়ি এখন তো পাওয়াই যায় না। এত বড় বাড়িতে চাষ করে খেলে তো আর কোনো চিন্তাই থাকবে না। আমরা এখানে সুখেই থাকতে পারবো। তাই নাকি? খুব শখ, তাই না? সুখ ভোগ করা অনেক শখ তোর। হেই, এই কে তুমি? কি হলো? এমন করে চিৎকার করলে কেন? আবার এসেছিল ওই মহিলা। নিশ্চয়ই এ বাড়িতে কোনো পেতনি আছে, না হলে হঠাৎ আমার সামনে আসে আবার চলে যায় কেন? কি যে বলছো এসব? দিনের বেলা পেতনি আসবে কোথা থেকে? তোমার এমন চিৎকারে ভয় পেয়ে গেছি আমি। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করো, আমি আসি এখানে। ভাইয়া, মামায় মামি নতুন বাড়িতে উঠেছে। চল না মামার বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিকই বলেছিস, চল কালই যাই। শুনলাম মামা নাকি জমিদারের পুরনো বাড়ি কিনেছে, আর দেখতেও নাকি খুব সুন্দর। তাহলে আর দেরি না করে কাল সকালেই আমরা চলে যাব। আরে মিলি, মিলন, তোরা এসেছিস? হ্যাঁ মামা, তোমাদের দেখতে চলে এলাম। তুমি জমিদারের বাড়ি কিনেছো বলে আর থাকতে পারলাম না, তাই দেখতে চলে এলাম। খুবই ভালো করেছিস, তোর মামিও অনেক খুশি হবে। নতুন বাড়িতে ও একাই থাকতে পারছিল না, তোদের সাথে থাকলে ওরও একটু ভালো লাগবে। ভাইয়া দেখ, বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর আর অনেক বড়। হ্যাঁ এখন ঘরে চল, বিকেলে দুজনে পুরো বাড়ি ঘুরে দেখব। তোমরা এসে অনেক ভালো করেছো। এই এত বড় পুরনো বাড়িতে আমার একা থাকতে অনেক ভয় ভয় করছিল। তুমি কোনো চিন্তা করো না মামি, আমাদের এই বাড়িটা অনেক পছন্দ হয়েছে। আমরা এখানে বেশ কিছুদিন থাকবো। মিলি চল বাড়িটা একটু ঘুরে দেখি। ভাইয়া দেখ, কত সুন্দর একটা পুকুর আর কত সুন্দর করে ঘাট বাঁধানো। হ্যাঁ কাল এসে গোসল করতে হবে। ভাইয়া দেখ, ওখানে কে একটা দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে। মামি তো এমন করে থাকি না। মামি তো বললো এই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে কে ওটা? আরে কোথায় কে? কি বলছিস এসব? আরে চোখে কি মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, ওই তো ওপারে দেখো, একটা বউ মাথায় ঘোমটা দিয়ে আছে। কি সব বাজে কথা বলছিস? চল ঘরে যাই, তোর মাথা খারাপ হয়ে গেছে। মামি, তোমার এই বাড়িতে কি আর কোনো মহিলা থাকে? আমি পুকুর পাড়ে দেখলাম একটা মহিলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়াকে কতবার দেখালাম, কিন্তু ভাইয়া দেখতেই পেল না। হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো। আমিও তোমার মামাকে বলেছি, কিন্তু তোমার মামা কিছুতেই বিশ্বাস করছে না। কি শুরু করলি তোরা বলতো? ভেবেছিলাম তোরা এসেছিস, তোর মামি আর এইসব বলবে না, কিন্তু এখন দেখছি তোরা সহ শুরু করলি। দেখেছো মিলি, তোমাকে বলেছিলাম না তোমার মামা কিছুতেই বিশ্বাস করে না। মামা বিশ্বাস না করলে আর কি করা যাবে? যাই হোক, তোরা এসেছিস জন্য পিঠা বানানোর জিনিস এনেছি, তোরা গিয়ে পিঠা বানানো শুরু কর। বাহ মামি, পিঠা থেকে অনেক সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, মামির থেকে সুন্দর পিঠা কেউ বানাতে পারে না। হ্যাঁ, এভাবে আর বলিস না, পরে গর্বে তোর মামির আর মাটিতে পাই পড়বে না। মামা, কাজের সময় মামিকে আর রাগিও না। আসলে মামি সত্যিই অনেক ভালো পিঠা বানায়। এ বাড়িতে এসে থাকছে, তবু ওদের স্বাদ মিটছে না, আবার ওরা পিঠা বানাচ্ছে, তাও আবার আমার অপছন্দের তেলের পিঠা। আমি ওদেরকে ছাড়বো না। এই বাড়িতে আমি কাউকে থাকতে দেব না, একা থাকবো আমি এই বাড়িতে। ডাইনি উপর থেকে তার লম্বা লম্বা চুলগুলো ছিঁড়ে দেয়। কি হচ্ছে এসব? উপর থেকে এত বড় বড় চুল এলো কি করে? আমার কিন্তু এবার অনেক ভয় করছে। এটা নিশ্চয়ই ওই পেতনির কাজ। হ্যাঁ, এটা আমার কাজ। তোদের সাহস হলো কি করে হ্যাঁ আমার বাড়িতে আসার? আমার পিঠা বানাচ্ছিস, এত সাহস তোদের? কালকের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে না গেলে তোদের কাউকে ছাড়বো না আমি। এসব কি হচ্ছে মামা? আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কাউকে দেখেছি, কিন্তু তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। এবার আমাদের কি হবে? কোথায় যাব আমরা? যা টাকা ছিল তা দিয়ে তো তুমি এই বাড়িটা কিনেছো। তাহলে কি এবার আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো? এত চিন্তা করো না তুমি, রাস্তায় রাস্তায় থাকবো কেন, কিছু একটা ব্যবস্থা করব। মিলন, তুই তোর মামি আর মিলিকে নিয়ে একটি ঘরে থাক, আমি কিছুক্ষণের জন্য আসছি, আমার একটা কাজ আছে। একদম ঘরের বাইরে যাবি না। কে জানে আমাদের কপালে আজ কি আছে। মামা যখন বলেছে কিছু তো একটা নিশ্চয় করবে। মামি, মামা কখন আসবে? আমার তো ভীষণ ভয় করছে। চিন্তা করিস না, আমি চলে এসেছি, আর সাথে করে সাধু বাবাকেও এনেছি। আপনারা এখানেই থাকুন, ঘর থেকে বের হবেন না। আপনি আমার সাথে আসুন, আমি ওই পেতনিকে হাজির করব। আপনি এখানেই থাকুন। কেন রেখেছিস আমাকে? তোর সাহস হলো কি করে আমাকে এখানে আনার? তোর মতো কত সাধুকে আমি এখান থেকে বিদায় করেছি, আর তুই কিনা এসে আমাকে ডেকেছিস?
বাঁচতে চাইলে পালা, আর একে তো আমি শেষ করব। আমি ওদেরকে বাঁচার সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওরা নিজেরাই তা হারিয়েছে। তাই নাকি? তাহলে দেখি তোর কত শক্তি। এ কি হলো? আমি কিছু করতে পারছি না কেন? আমার এই শক্তির কাছে তুই কিছুই না, তাই ভালোই ভালোই এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে তোকে আমি বন্দি করব। এখান ছেড়ে কোথায় চলে যাব আমি? আমার যে লাশ এই পুকুরের মধ্যে আছে, সৎকার করা হয়নি, তাই তো আমি পেতনি হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছি। বেশ, আমি ওটা তুলে কবর দেওয়ার ব্যবস্থা করব। বেশ, তবে আমি চলে যাব। মামি, এবার আমরা চলে যাই। অনেক দিন হলো, আমরা তো অনেক দিন এখানে থাকলাম। আর কটা দিন থেকে যাও। না মামি, পরে সময় করে আবার আসবো। মধ্যরাতের সময় মুরাদনগরের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ৬৫ বছর বয়সী ভক্তি দেবী ঘুমিয়ে আছেন। হঠাৎ জোরে কিছু ভাঙার শব্দে তার ঘুম ভেঙে যায়। কিসের আওয়াজ? কিছু ভাঙলো নাকি? এই কথা বলে সে বিছানা থেকে উঠে পাশের কামরার দিকে যেতে লাগলো। তখনই একটি কালো বিড়াল তার সামনে গিয়ে ম্যাও ম্যাও করে চলে গেল। ভক্তি দেবী ওই কালো বিড়াল দেখে প্রচন্ড ভয় পেল। ও, এই কালো বিড়ালটা তো ভয় পাইয়ে দিয়েছিল। কতবার বৌমাকে বলেছি শোবার আগে ভালোভাবে দেখে নেওয়ার জন্য যে দরজা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা, কিন্তু সে তো কোনো কথাই শোনে না। সকালে আরেকবার বলতে হবে। ভক্তি তার বৌমার ঘরের দিকে গেল। তার বৌমার ঘর থেকে ফিস ফিস আওয়াজ আসছে, মনে হয় সে কারো সাথে কথা বলছে। আরে কামিনী বৌমা, এত রাতে কার সাথে কথা বলছো? অনুপ তো এখানে নেই। ভক্তির হার্টবিট বেড়ে গেল। সে বুঝতে পারছে না তার বৌমার ঘরে কে, যার সাথে কামিনী কথা বলছে। তার ছেলে অনুপ তো অফিসের কাজে ৩ মাসের জন্য বাইরে গেছে। তার মনে নানা বিষয় ঘুরপাক খেতে লাগলো। তখনই কামিনী ঘর থেকে হাসির আওয়াজ এলো। পুরুষ মানুষের হাসির আওয়াজ। কামিনীর ঘরে কে? কে কামিনীর ঘরে? ভক্তি কামিনীর ঘরের দরজার সামনে গিয়ে কড়া নাড়তে লাগলো। অনেকক্ষণ ডাকাডাকি করার পর কামিনী দরজা খুলল। ভক্তি তাকে কিছু না বলে ঘরে ঢুকে চারদিকে দেখতে লাগলো। তাকে এরকম আচরণ করতে দেখে কামিনী বলল, কি হয়েছে মা? এত রাতে আপনি আমার ঘরে কি খুঁজছেন? তার কথার কোনো জবাব না দিয়ে ভক্তি আবার চারদিকে দেখতে লাগলো। দরজার খিলের দিকে তাকালো। মা, বলুন না কি হয়েছে? আপনি এভাবে কি খুঁজছেন? কে? তোমার ঘরে কে? তুমি কার সাথে কথা বলছিলে? এটা আপনি কি বলছেন মা? দেখো বৌমা, মিথ্যা বলো না। আমি নিজ কানে তোমার ঘরে অন্য পরপুরুষের হাসির আওয়াজ ও কথার আওয়াজ শুনতে পেয়েছিলাম। নিজের শাশুড়ির মুখে এসব কথা শুনে কামিনী কাঁদতে লাগলো। হে খোদা, নিজের শাশুড়ির মুখে এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? মা, আপনার যা মনে চাই করুন। দরকার হলে 2-4 জোড়া জুতো দিয়ে মারুন, তবুও আমার মতো নিষ্পাপ চরিত্রের মেয়ের নামে কলঙ্ক দেবেন না। কিন্তু আমি নিজ কানে শুনলাম তুমি কারো সাথে কথা বলছো। আমি কখন বললাম আমি কথা বলিনি? আমি তো স্পিকার অন করে অনুপের সাথে কথা বলছিলাম। অনুপ কল করেছিল। সে আপনি আর আমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল। সে বলল কাজের চাপে আজকে দিনে কল করতে পারেনি, তাই এত রাতে কল করেছে। আপনি চাইলে আপনার ছেলে অনুপের সাথে কথা বলতে পারেন। আরে না 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 মা, আমি অনুপকে কল করছি, আপনি তার কাছে জেনে নিন। কামিনীর কথা শুনে ভক্তি বলল, আমাকে মাফ করে দাও বৌমা। জানি না আমার মনে কি কি বিষয় ঘুরপাক খায়। এ কথা বলে ভক্তি তার ঘরে চলে যায়। ভক্তি কিছুদিন আগেই অনুপের সাথে থাকার জন্য গ্রাম থেকে শহরে চলে আসে, কারণ অনুপ তাকে বারবার তার কাছে আসতে বলে। কিন্তু তার মন তো সবসময় গ্রামেই পড়ে থাকে। ভাবতে ভাবতে ভক্তি তার বিছানায় গেল শোয়ার জন্য।
জানি না আমার বৌমা আমার সম্পর্কে কি ভাবছে, কিন্তু আমি তো শব্দ শুনলাম। আমি কিভাবে বুঝবো ও ফোনে কথা বলছিল? আমার সন্দেহ তো দূর হয়েছে। আমার বউ তো হীরার টুকরা। ভক্তি বিছানায় শুয়ে শুয়ে পুরনো দিনের কথা ভাবতে লাগলো। 23 বছর বয়সী কামিনীকে অনুপ যখন প্রথম দেখে তাতেই তার পছন্দ হয়ে যায়। অনুপের মা ভক্তি অনুপের মুখের দিকে তাকাতেই বুঝতে পারে কামিনী অনুপের ভীষণ পছন্দ হয়েছে। কামিনীর রূপে মুগ্ধ হয়ে ভক্তি কামিনীর বাবা মাকে বলে, দেখুন আমাদের তো মেয়ে দারুণ পছন্দ হয়েছে, এখন আপনারা আপনাদের মতামত দিন। আমাদেরও তো আপনার মেয়েকে দারুণ পছন্দ হয়েছে, এখন আপনারা দিন তারিখ ঠিক করুন। কিন্তু আগে আপনারা কামিনীর মতামত জানুন, আমার ছেলেকে তার পছন্দ হয়েছে কিনা। তাদের কথা শুনে কামিনী ভীষণ লজ্জা পেল ও উঠে ভিতরে চলে গেল। বড্ড নম্র ভদ্র মেয়ে আপনাদের, এখন তো এরকম মেয়ে খুঁজেই পাওয়া যায় না। কিছুদিন পর কামিনী ও অনুপের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হয়। বিয়ের পর যেই কামিনীকে দেখে সেই তার সুন্দর চেহারার প্রশংসা করে। এটা দেখে ভক্তির অনেক ভালো লাগে। কিছুদিন মায়ের সাথে থাকার পর অনুপ কামিনীকে নিয়ে শহরে চলে আসে। এসব ভাবতে ভাবতে ভক্তি কখন ঘুমিয়ে পড়ে তা বলতেই পারে না। পরের দিন সকালে ঘুম থেকে জেগে ভক্তি দেখতে পায় কামিনী মার্কেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আরে বৌমা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? মা, সব সবজি শেষ হয়ে গেছে, চিনি আর দুধ কোনোটাই তো নেই, তাই এগুলো আনতে যাচ্ছি, এই সামনেই তো দোকান। বৌমা শোনো, আমি নিয়ে আসছি কাঁচা বাজার, তুমি ঘরের কাজ গুছিয়ে নাও। কিন্তু মা, আমাকে একটু চলাফেরা করতে দাও, সারাদিন ঘরে বসে শরীর ব্যথা হয়ে গেছে। গ্রামে তো প্রতিদিন 5 কিলোমিটার হাঁটা হতো আমার। ভক্তি ব্যাগ নিয়ে কিছু দূরের কাঁচা বাজারে চলে গেল। ভক্তি সবজি কিনছিল, তখন এক মহিলা এসে, রাম রাম আন্টি, আমি অলোকা। অলোকা? আমি আপনাদের বিল্ডিং এ কাজ করতে যাই, আপনি কামিনীর শাশুড়ি তাই না? হ্যাঁ, আমি কামিনীর শাশুড়ি। আপনার বৌমাকে দেখছি না যে? ও তো বাড়িতে আছে, আমি একাই এসেছি। তার কথা শুনে অলোকা তাকে গলিতে ডেকে নিয়ে যায়। আন্টি, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে, তবে আপনাকে কথা দিতে হবে, আপনি কষ্ট পাবেন না, আর এই কথা আপনি আপনার বৌমাকে কখনোই বলবেন না। কি এমন কথা যে আমি মন খারাপ করব? আগে তো আপনি কথা দিন। ভক্তি যখন কথা দেয় তারপর অলোকার কথা শুনে চোখে অন্ধকার দেখতে শুরু করে। আন্টি, আপনার বৌমার চরিত্র ভালো না, ব্যাপারটা সারা মহল্লার মানুষ জানে। আপনার ছেলে কাজের জন্য শহরে যাওয়ার পর প্রতিদিন রাতে একটা লোক আসে তার কাছে, যতক্ষণ না আপনার ছেলে আসে ততক্ষণ সেই লোকটি সেখানেই থাকে। এসব কি বলছো তুমি? তোমার সাহস কিভাবে হয় আমার বৌমার সম্পর্কে এসব বলার? মাফ করবেন আন্টি, এসব সত্যি কথা, সত্যি বলতে ভয় কিসের? তারপর অলোকা ভক্তিদেবীকে বলল, এই সত্যির প্রমাণ দরকার নেই, আপনি আপনার বৌমার উপর নজর রাখুন, তাই দুধ আর পানি আলাদা হয়ে যাবে। ভক্তি ধীরে ধীরে হেঁটে বাড়ি ফিরছিল আর গত রাতের কথা ভাবছিল। বাড়ি ফেরার পর কামিনী বলল, মা, কোথায় গিয়েছিলেন আপনি? এত সময় লাগলো যে, আমার আপনাকে নিয়ে চিন্তা হচ্ছিল। চিন্তার কি আছে, আমি তো বেশি দূর যাইনি, এই তো সামনেই গিয়েছিলাম। ভক্তি কিছুদিন থেকে তার বৌমার উপর নজর রাখছিল, কিন্তু তার চোখে সন্দেহ করার মতো কিছুই পড়ছিল না। তাহলে কি আমি মিথ্যে সন্দেহ করছিলাম আমার বৌমাকে? কিন্তু অলোকা তো সেদিন বলল কামিনীর সম্পর্কে। সেদিন রাতের কথা, রাত 1টার দিকে হঠাৎ ভক্তির ঘুম ভেঙে যায়। সে কামিনীর ঘরে আবারও হাসির আওয়াজ শুনতে পায়। এবার ভক্তি ধীরে ধীরে কামিনীর ঘরের সামনে যায়, দরজায় কান পেতে শুনতে চেষ্টা করে। আর কতদিন থাকবে? বুড়িটা মেজাজটা গরম করে দিচ্ছে। 10 দিন পরে আমরা একসাথে হলাম,
প্রভাস, আমার তো মন চায় কালকেই টিকিট কেটে গ্রামে পাঠিয়ে দেই, কিন্তু সেটা তো আর সম্ভব না। 10 দিন তোমার থেকে দূরে থাকতে হবে। আর দেরি করো না, কাছে এসো। ভক্তি তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই ঘটনায় ভক্তি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে জোরে দরজায় নক করতে থাকে আর ডাকতে থাকে কামিনীকে। কামিনী, কামিনী, নষ্ট মেয়ে কোথাকার, খোল দরজা, দরজা খোল বলছি। ঘর থেকে কামিনী দৌড়ে আসে। মা, মা, কি হয়েছে আপনার? কোথায় গিয়েছিলে বৌমা? কে কোথায় গিয়েছিল মা? ভক্তি দেখলো সে বিছানায় শুয়েছিল। তার মানে সে এতক্ষণ যা দেখেছে সব স্বপ্ন ছিল। তার বৌমা খারাপ না, কিন্তু অলকা যে বলেছিল। বৌমা, তুমি অলকাকে চেনো? অলকা? হ্যাঁ, ওই কাজের বুয়া, খুব বাজে মহিলা। জানেন মা, আমি 3 বার তার চুরি করা হাতে নাতে ধরেছি। তারপর আমি তাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে না জানি সারা মহল্লায় আমার নামে কি কি বলেছে। সে যেই বাড়িতেই কাজ করে সেখানেই চুরি করে, আর এর কারণে তাকে সবাই বাদ দিয়ে দেয়। আর তারপর সে তার নামে বদনাম রটাতে থাকে। মা, আমি ছোটবেলায় শুনেছিলাম, চিলে কান নিয়ে গেছে, চিলের পেছনে না দৌড়ে কান হাতে নিয়ে দেখতে হয়। ভক্তি ভীষণ লজ্জা পেল। এবার নিয়ে সে 2 বার তার বৌমাকে সন্দেহ করলো। তার বৌমা তো ভালো মেয়ে, সে তার বৌমার কাছে ক্ষমা চাইল। এক গ্রামে জারিফ ও আরিফ নামের 2 ভাই বাস করত। তারা দুজনে ছিল প্রচন্ড অলস ও অকর্মণ্য। এই যে সকাল থেকে তো পড়ে পড়ে ঘুমাচ্ছ, তোমার কি কোনো কাজকর্ম নেই? মাঠে গিয়ে তো একটু ফসলগুলো দেখেও আসতে পারো। তোমার মতো অলস মানুষ আমি বাপের জন্মেও দেখিনি। বাড়িতে তো একটু শান্তি মতো ঘুমাবো, এটারও কোনো উপায় নেই। সকাল না হতেই ডাকাডাকি শুরু করেছে। তা হয়েছেটা কি? 7 দিন হয়ে গেল ঘরে কোনো বাজার নেই। এভাবে শুয়ে বসে থাকলে কি সংসার চলবে? তোমার ভাইটাও তো একই রকম, কোনো কাজকর্ম করতে চায় না। বিয়ে করেছে অথচ বউকে রোজগার করে খাওয়ায় না। আহা, তুমি এত বেশি চিন্তা করো না। আমি তো গিয়েছিলাম গ্রামের তান্ত্রিক মশাইয়ের কাছে। তিনি বলেছেন আমরা 2 ভাই অনেক ভাগ্যবান, খুব দ্রুতই আমরা গুপ্তধন পাবো। তাই তো সবসময় শুয়ে বসে থাকি। বেকার কষ্ট করে কোনো লাভ আছে? উপরওয়ালা, তুমি আমাকে কেমন স্বামী দিলে গুপ্তধন পাওয়ার আশায়? কাজকর্ম সব ছেড়ে বসে আছে। আচ্ছা বাবা, যাচ্ছি কাজ করতে। এখন আর দয়া করে আমার মাথা খেও না। যাও, খাবার দাবারের ব্যবস্থা করো, দুটো খেয়ে আমি কাজে বের হব। বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসে শুনে যাও। দারুণ একটা ঘটনা ঘটেছে। রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি অনেক বড় একটা হাড়ি পেয়েছি। যখন হাড়িটা খুললাম তখন দেখলাম অনেক মোহর। আমার মনে হয় ভাগ্যটা খুলে গেছে। সেই তান্ত্রিকের কথাটাই সত্যি হবে। একদিন আমি অনেক বড়লোক হব। বড়লোক হবে না ছাই, তোমাকে শুয়ে শুয়ে স্বপ্নই দেখতে হবে। এসব স্বপ্ন আর কখনো সত্যি হবে না। এবার দয়া করে একটু বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে এসো। ঘরে চাল ডাল কিছুই নেই। সকালবেলা কানের কাছে কি শুরু করলে? আমার পক্ষে এখন বাজারে যাওয়া সম্ভব না। তাছাড়াও আমার হাতে এখনো কোনো টাকা পয়সা নেই। এই যে শোনো, আমি তোমাকে একটা কথা সোজা বলে দিচ্ছি, আমি কিন্তু তোমার ভাইয়ের মতো অত ভালো মানুষ নই। তুমি যদি এরকম অলসতা করো তাহলে কিন্তু আমি সংসার ফেলে বাপের বাড়ি চলে যাব। তখন আমার পা ধরে বসে থাকলেও আর আসবো না। তোমাকে আর বাবার বাড়ি যেতে হবে না। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলে এক্ষুনি মাঠে যাচ্ছি। এখন আমার চোখের সামনে থেকে দয়া করে বিদায় হও। বুঝলে ভাই, আমাদের জীবনের সব থেকে বড় ভুল হলো বিয়ে করা। সাধু মশাই তো বলেছিল আমরা অনেক ভাগ্যবান। দেখলে তো আমাদের ভাগ্যে এমন দুটো বউ জুটেছে, একটুকু শান্তি দেয় না। সকালবেলা যে একটু শান্তিতে ঘুমোবো তারও কোনো উপায় নেই। নিজের বাড়িতে নিজেকে মেহমান মনে হয়। তুই চিন্তা করিস না, একবার গুপ্তধনটা পেয়ে যাই, দেখবি আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। এর চেয়ে অনেক ভালো সুন্দরী মেয়ে আমরা ঘরে বিয়ে করে নিয়ে আসবো। আচ্ছা ভাই, এখন গুপ্তধনের চিন্তা বাদ দিয়ে আমরা মাঠে কাজ করা শুরু করে দেই। বীজ ফেলার সময় হয়ে গিয়েছে। এখন যদি মাঠটা ভালো করে খনন না করা হয় তাহলে তো ফসল ভালো হবে না। তুই একদম ঠিক কথা বলেছিস। তুই ওদিকটায় যা, আর আমি এদিকে মাটি খনন করা শুরু করে দেই। ভাই, মাটি থেকে কেমন একটা গন্ধ হচ্ছে, মনে হচ্ছে কেরোসিন তেলের গন্ধ। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমাদের ভাগ্যটা মনে হয় এবার খুলেই গেল। এই তেল বিক্রি করে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব। শুধু কি তেল? ছোটবেলায় বইতে পড়েছিলাম তেলের নিচে নাকি রয়েছে গ্যাসের খনি।
একবার যদি আমরা তেল পেয়ে যাই তাহলে মাটির নিচে আমরা গ্যাসও পাবো, আর এই গ্যাস আর তেল বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। কিন্তু একটা ভয় আছে, যদি কেউ জানতে পারে যে আমাদের জমির নিচে তেলের খনি আছে, তাহলে সবাই সব নিয়ে যাবে। যা করতে হবে সব গোপনে করতে হবে। সব তেল আর গ্যাস লুকিয়ে লুকিয়ে এখান থেকে সরাতে হবে। তাহলে চলো আমরা বাড়িতে গিয়ে আমাদের বউদের সঙ্গে এ ব্যাপারে কথা বলি। বউ, ভাবি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, একটা জরুরি খবর শুনে যাও। বাড়িতে ফিরে তোমরা এমন চিৎকার চেঁচামেচি কেন শুরু করেছো? কি হয়েছে সেটা বলো। চুলায় আবার রান্না বসিয়েছি। আজকে একটা আজব ঘটনা ঘটেছে। আমি আর আরিফ যখন মাটি কোপাতে শুরু করলাম, তখন আবিষ্কার করলাম নিচে তেল রয়েছে। তার মানে আমরা তেলের খনির সন্ধান পেয়েছি। এখন আমরা অনেক বড়লোক হয়ে যাব, আমাদের দুঃখের দিন কেটে যাবে। সত্যি বলছো? সত্যি আমরা তেলের খনি পেয়েছি? আমাদের ভাগ্যটা তো মনে হয় তাহলে খুলে গেল। কিন্তু এই ব্যাপারে গ্রামবাসীকে কিছু জানানোর উচিত হবে না? প্রতিদিন যাওয়ার সময় আমরা বোতল নিয়ে যাব, আর সেই বোতলে তেল সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসব। তারপরে সেগুলো শহরে বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করব। এরপর থেকে প্রতিদিন জারিফ ও আরিফ জমিতে যাওয়ার সময় তেলের বোতল নিয়ে যেত। লুকিয়ে লুকিয়ে তেল সংগ্রহ করে সেগুলো বাড়িতে এসে জমাতে থাকতো। সেই জমানো তেলগুলো তারা বাজারে বিক্রি করে মাস শেষে অনেক টাকা উপার্জন করত। কিন্তু সুখ তাদের বেশি দিন স্থায়ী হলো না। শুনুন সাহেব, আমরা শহর থেকে এসেছি, আপনাদের সঙ্গে একটি বিশেষ দরকারি কথা বলতে চাই। বলুন স্যার, আপনাদের কি দরকার যে আপনারা আমার বাসায় এসেছেন? আমরা আবিষ্কার করতে পেরেছি যে আপনাদের এই গ্রামে বিশেষ তেলের খনি রয়েছে, কিন্তু আমরা এখনো বের করতে পারছি না কোন জমিতে এই তেল আর গ্যাসের খনি রয়েছে। এই তেল আর গ্যাস বিজ্ঞানসম্মত ঠিকভাবে খুঁজে বের করতে হবে, তা না হলে পরিবেশ দূষিত হয়ে অনেক প্রাণী এবং মানুষ মারা যাবে। তাই আপনার দায়িত্ব হচ্ছে এটা খুঁজে বের করা এবং সরকারকে সঠিকভাবে জানানো। কি বলছেন স্যার? এই গ্রামে তেল আর গ্যাসের খনি কোথা থেকে আসবে? যদি এমনটা হয়ে থাকতো তাহলে তো আমি জানতেই পারতাম। আমি হলাম এই গ্রামের প্রধান, আমাকে না বলে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি যা বলছি ঠিক বলছি, আপনি একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখুন। এই গ্রামের কোথাও একটা বড় তেল এবং গ্যাসের খনি রয়েছে, আর আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, যদি এটা কেউ লুকিয়ে রাখে তাহলে কিন্তু পরবর্তীতে গ্রামের মানুষের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। গেল অফিসার এ কি কথা বলে গেল? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই গ্রামে আবার খনি কোথা থেকে আসবে? চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি খুঁজে বের করব এই খনি কোথায় আছে, আর এ ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে আপনাকে জানাবো। হ্যাঁ, আমি জানি তুই অনেক বুদ্ধিমান, তাই এই দায়িত্বটা আমি তোকেই দিতে চাচ্ছি। তুই দয়া করে খুঁজে বের কর কোথায় এই খনিটা রয়েছে। কোথায় গেলে? দেখে যাও, তোমার জন্য সোনার গয়না এনেছি। আরে বাহ, আমাদের ভাগ্য দেখছি একেবারে খুলে গেছে। তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাইতে না। আমি তোমাকে বলেছিলাম যে আমরা একদিন অনেক বড়লোক হব। দেখলে তো, আমরা মাটির নিচে ঠিকই গুপ্তধন পেয়ে গেলাম। কিন্তু এভাবে তেল তোলা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় এটা একবার মোড়লকে জানানো উচিত, না হলে পরবর্তীতে যদি আবার কোনো সমস্যা হয়। তোমার মাথাতে কি পুরোপুরি গেছে? ওরা যদি একবার জানতে পারে যে আমাদের জমির নিচে তেল আর খনি রয়েছে, তাহলে যেভাবেই হোক এটা তারা ছিনিয়ে নেবে। এটা আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। যাও গোসল সেরে এসো, আমি বরং তোমাকে খেতে দেই। হ্যাঁ, খেতে দাও, খেয়ে একটা ঘুম দেব। রাত্রে বেলা আবার তেল তুলতে যেতে হবে। কে রে আরিফ, কোথায় যাচ্ছিস? বাহ, হাতে তো অনেক বড় একটা মাছ। তো কোথায় পেলি এত টাকা? হঠাৎ করে কি তোরা দুই ভাই আলাদিনের চেরাক পেয়েছিস যে এত বড় বড় মাছ কিনছিস? কি যে বলো ভাই, আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? বউ বেশ কয়েকদিন ধরে বলছিল বড় মাছ খাবে, তাই কিছু টাকা জমিয়ে বউয়ের জন্য এই মাছটা কিনে নিয়ে যাচ্ছি। বুঝোই তো, বউ যখন একবার খেতে চেয়েছে, না কিনে দিলে কি হয়? তা তো বুঝলাম, কিন্তু তোর মতো একটা অকর্মণ্য যে সারাদিন ঘুমিয়ে কাটায়, সে মাছ কেনার টাকা কোথায় পেলো সেটাই তো বুঝতে পারছি না। আমি কি আর আগের মতো আছি কালু ভাই? আমি এখন অনেক পরিশ্রম করি, দিনরাত মাঠে কাজ করে বেড়াই,
যেন আয়টা ভালো হয়। দেখবে আমি আরো উন্নতি করব। হ্যাঁ, ভালো করে কাজ করে, ভালো ভালো করে মন দিয়ে কাজ কর, ভালো করে সংসার সামলা। যাই, আমাকে এবার মহলের কাছে যেতে হবে। কি রে, তোর ব্যাপার কি? হাতে যে বালাজোড়া পড়ে আছে সেটা কি সোনার? আর বলো না, তোমার জারিফ ভাইয়ের গয়না কেনার শখ হয়েছে। প্রতি মাসে আমাকে নতুন নতুন গয়না বানিয়ে দিচ্ছে। আমি ওকে কত করে বললাম যে এসব কি দরকার, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনতে চায় না। গতকাল গলার একটা হার এনেছে। বাড়িতে যেও, আমি তোমাকে দেখাবো। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা কিনা হাতে বালা পরে ঘুরে বেড়াচ্ছে। তা কোথায় পেলে এত টাকা? বাপের বাড়ি থেকে এনেছো? বাপের বাড়ি থেকে আনতে যাব কেন? এগুলো তোমার জারিফ ভাই জমিয়েছে। মাঠে ফসল ফলিয়ে যা টাকা পায় তা দিয়ে এই গয়নাগুলো আমাকে বানিয়ে দিয়েছে। আমাকে উল্টোপাল্টা বোঝাতে আসিস না আমি না। ওই মাঠ থেকে যে তোরা কত টাকা আয় করিস তা আমি খুব ভালো করেই জানি। তোমার সাথে শুধু শুধু ঝগড়া করতে পারবো না। আমি বরং বাড়িতে গিয়ে রান্না চড়াই। তোমার জারিফ ভাই আবার খেতে চলে আসবে। আরে বাহ, মাছটা তো অনেক বড়। কত দাম নিল? এই মাছের দাম 1000 টাকা। কদিন ধরে তো বলছিলে বড় মাছ খাবো, বড় মাছ খাবো, তাই তোমার জন্য মাছটা নিয়ে এলাম। নাও, এবার ভালো করে কষিয়ে রান্না করো, দেখি জমিয়ে খাওয়া যাবে। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, এজন্যই তো তুমি এই তেলের খনির খোঁজ পেলে। তাই তো বলি, এত বড় মাছ! বিয়ের পর থেকে তো ছোট মাছ খেতে খেতে মুখের অরুচি ধরে গেছে। আসতে বলো, দেওয়ালেরও কান আছে। কেউ শুনে ফেললে বড় বিপদে পড়ে যাব। মানুষ এমনিতে আমাদেরকে সন্দেহ করা শুরু করেছে। আমরা এত টাকা কোথায় পাই, এত রোজগার কোথা থেকে এসে এসব নিয়ে আলোচনা করছে। এসব শুনতে আমার আর ভালো লাগে না। আজ আমিনা ভাবি পুকুর পাড়ে কাপড় ধুচ্ছিল। এমন সময় পাশের বাড়ির ভাবি এসে তাকে জিজ্ঞাসা করলো যে এত টাকা তারা কোথায় পাচ্ছে। সোনার বালা পরে পুকুর ঘাটে যাওয়ার কি দরকার ছিল? আজ জারিফ ভাইকে বলবো সাবধানে চলাফেরা করতে, যেন মানুষ আমাদেরকে সন্দেহ না করে। প্রচুর পরিমাণে তেল উত্তোলন করার কারণে সেই গ্রামে খরার দেখা দিল। পরিবেশ ক্রমশ দূষিত হয়ে যেতে লাগলো। বিভিন্ন মানুষ ও প্রাণীরা অসুস্থ হয়ে যেতে লাগলো। বাড়িতে কেউ আছেন নাকি? একটু বাইরে আসুন। দূষিত গ্যাসের প্রভাবে মানুষজন মারা যাচ্ছে, কিন্তু এই গ্যাস কোথা থেকে আসছে সেটাই তো বুঝতে পারছি না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এটা কোথা থেকে আসছে। কিছুদিন আগে একটা অফিসার আমাদের বাড়িতে এসেছিল। সে বলেছিল আমাদের গ্রামে একটা তেলের খনি রয়েছে, কিন্তু আমি এখনো সেটি বের করতে পারিনি যে সেই খনিটি কার আর কে চুরি করে উত্তোলন করছে। আর সেই জন্যই গ্রামে এত অসুখ বিসুখ দেখা দিয়েছে। তাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং তাকে তেল উত্তোলন করতে বাধা দিতে হবে। যদি সে এইভাবে তেল উত্তোলন করতে থাকে তাহলে তো গ্যাসের পরিমাণ আরো বেড়ে যাবে। কিন্তু আমি তো চেষ্টা কম করিনি শাকিল, কেউ তো স্বীকার করছে না। আমি লোক লাগিয়ে অনেকটাই খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই খুঁজে বের করতে পারছি না। বলতো কালু, কোন বিপদে পড়লাম? কোন হাতছাড়া এইভাবে তেল চুরি করে বিক্রি করছে, আর আমি তাকে কিভাবে খুঁজে বের করব? গ্রামের মানুষ আমার আশায় তো বসে আছে। তুই একটু কাজ কর, তুই এক কাজ কর, গ্রামের দিকে ভালোভাবে নজর রাখ। হুজুর, আমার তো দুজনকে সন্দেহ হয়। তারা হলো আরিফ আর জারিফ। তারা অনেক দ্রুত তাদের আর্থিক অবস্থায় পরিবর্তন করেছে। নতুন নতুন শাড়ি গয়না, দামি দামি মাছ মাংস প্রতিদিন কেনাকাটা করছে। আমার প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কোথায় পাচ্ছে? বলছিস কি? ওদের তো নুন আনতে পান্তা ফুরোয়, তাহলে সোনার গয়না ওরা কোথা থেকে কিনবে? তো একটু ভালো করে খোঁজ চালা, এত টাকা ওরা কোথা থেকে পাচ্ছে, তারপর আমাকে জানা। আজ রাতে আমি ওদের উপর নজর রাখবো। রাতে ওরা লুকিয়ে লুকিয়ে দেখবো ওরা কি কি করছে, তাহলে আমি আসল সত্যটা জেনে ফেলবো। তোমার ব্যাপার কি? তোমাকে আমি কতবার বানা করেছি সোনার গয়না পরে বাইরে যাবে না। তুমি নাকি সোনার বালা পরে পুকুর পাড়ে কাপড় কাচতে গিয়েছিলে, আর সে তোমাকে দেখে ফেলেছে। এসব নিয়ে গ্রামে অনেক আলোচনা হচ্ছে, জানো? আচ্ছা ঠিক আছে, বললাম তো আমি আর সোনার বালা পরে বাইরে যাব না। এবার তুমি শান্ত হও। তুমি তো জানো পরিস্থিতি খুব একটা ভালো নয়। গ্রামের মানুষ আমাদেরকে সন্দেহ করছে। আমরা যে তেল চুরি করে বিক্রি করছি এটা তো গ্রামের মানুষ জানে না। এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। কিন্তু গ্রামের মানুষের কথাও তো তোমাকে ভাবতে হবে। এভাবে তেল তোলার কারণে তো গ্রামের মানুষরা অনেক অসুস্থ হয়ে পড়ছে। যা কিছু হোক, এটা ভেবে আমি কি করব? যখন আমি একবার না খেয়ে থাকতাম তখন কি গ্রামবাসীরা আমাকে খেতে দিয়েছিল নাকি পড়তে দিয়েছিল?
এসব গ্রামবাসীর কথা চিন্তা করার সময় নেই আমার। আমাকে ভাত খেতে দাও, তারপর আমি আর আরিফ মিলে তেল উত্তোলন করতে যাব। সাহেব, আমি সত্যিটা জেনে গিয়েছি। আরিফ আর জারিফ তাদের জমিতে তেল উত্তোলন করছে। এমনকি এখন তারা বেরিয়েছে জমি থেকে তেল তোলার জন্য। এ বলছিস কি তুই? আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, চল আমরা এখনই তাদেরকে হাতে নাতে গিয়ে ধরি। আচ্ছা, তাহলে তোরাই এতদিন তেল তুলেছিস আর আমাদের কাছে লুকিয়ে গেছিস? তোদের জন্য গ্রামের কি পরিস্থিতি হয়েছে দেখ, এবার তোদের পুলিশে দেব। আমার কথাই সত্যি হয়েছে হুজুর। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এরাই কিছু একটা করছে, না হলে এত টাকা এরা হঠাৎ কোথা থেকে পাচ্ছে? বইয়ের জন্য নতুন নতুন শাড়ি, গয়না, বড় বড় মাছ এসব ওরা কিনে বাসায় ফিরছে। তাই আমি আপনাকে সত্যি কথাটাই বলেছি। ক্ষমা করুন, দয়া করে ক্ষমা করুন বড় সাহেব, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে লোভে পড়ে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই গ্রামবাসীর কথা আমরা একবারও চিন্তা করিনি। আমরা কথা দিচ্ছি মোড়ল সাহেব, এভাবে আর কখনো তেল তুলবো না, এবং সরকারের কাছে এই জমিটা আমরা দিয়ে দিব। সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তাই মাথা পেতে নিব। এবারের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোরা চিন্তা করিস না, সরকার থেকে তোরা অনেক টাকা পাবি এবং সেই টাকা দিয়ে সচ্ছলতার সহিত চলতে পারবি।